আজকের গল্প বদলি মঞ্জুর। লিখেছেন শৈলজানন্দ মুখোপাধ্যায়। ছোট একটি ব্রাঞ্চ লাইন এক জংশন স্টেশন হতে বের হয়ে আরেক জংশন স্টেশনে গিয়ে মিশেছে। মাঝে মাঝে ছোট কয়েকটি স্টেশন। লাইনের সবকটি স্টেশন দেখতে প্রায় একরকম। পয়েন্টিং করা লাল ইটের তৈরি ছোট্ট একখানি ঘর, সম্মুখে একটুখানি ঢাকা বারান্দা, বারান্দার এক পাশে কাঠের বেঞ্চি পাতা, তার পাশেই ওজন করা লোহার যন্ত্র, জানালার গায়ে টিকিট কিনবার ঘুলঘুলি। ভিতরে একটি টেবিলের উপর টেলিগ্রাফের যন্ত্র সাজানো। যিনি টেলিগ্রাফ করেন তাকেই টিকিট দিতে হয়। তিনি স্টেশন মাস্টার, তিনিই সব। অ্যাসিস্ট্যান্টের বালাই এ লাইনে নেই। অ্যাসিস্ট্যান্ট বলতে একজন খালাসি, স্টেশনেও কাজ করে, আবার মাস্টারের বাড়ির কাজও করে দেয়। মাস্টারের চাকর রাখার খরচটা অন্তত বাঁচে, মন্দ নয়। স্টেশন মাস্টার এইচপি ব্যানার্জি, আসল নাম হরিপদ, মাহিনা ৭২ টাকা। সুখে স্বচ্ছন্দেই সংসার চলে। স্টেশনের কাছেই ঠিক তেমনি পয়েন্টিং করা ইটের তৈরি দুখানি ঘরের একটি কোয়ার্টারে হরিপদ মাস্টারের সংসার। সংসার বলতে একমাত্র তার স্ত্রী বিনা পানি, ছেলেপুলে নেই, একা মানুষ, একেবারে নির্ঝঞ্ঝাট। বিনার কাজকর্ম একরকম নেই বললেই চলে। ইদারা থেকে রামধনিয়া খালাসি জল এনে দেয়। তার স্ত্রী লাসমির কল্যাণে ঘর ঝাড় দিতে হয় না, বাসন মাজতে হয় না, শুধু দুবেলা দুটি রান্না। আছে একরকম ভালোই, কষ্টের মধ্যে শুধু সে নিঃসঙ্গ, একাকিনী। এখানে আসার আগে বিনা ছিল এক পল্লী গ্রামে, তার মামার বাড়িতে। সেখান থেকে এসে কোথাও যাওয়া তার একবারের জন্যেও ঘটেনি। মনে হয় এই ৮ বছর ধরে সে যেন এই ছোট্ট খাঁচার মধ্যে বন্দিনী হয়ে আছে। আশপাশে এমন কেউ নেই যে ডেকে দুটো কথা বলে। উন্মুক্ত প্রান্তরের মধ্যে শুধু ওই খাঁচার মতো ছোট্ট ঘরখানি, এত ছোট যে দুদণ্ড নড়ে চড়ে ছুটে খেলে বেড়াবারও উপায় নেই। এক লক্ষ্মীর সঙ্গে ২৪ ঘন্টা কথা বলতে তার ভালোও লাগে না। হরিপদ খাবার সময় বাসায় আসে। স্নান করে ঠান্ডা হয়ে খেতে বসলে পাখা হাতে নিয়ে বিনা তাকে বাতাস করতে করতে বলে, হ্যাঁ গা, আর কতদিন? এখান থেকে তোমার বদলি কি আর হবে না ছাই? হরিপদর সেই এক জবাব, বলে কই আর হয়। বলে কেন, জায়গাটা তেমন মন্দ তো নয়, সব জিনিসই সস্তা, তরি তরকারি তো একরকম কিনতেই হয় না। তাছাড়া কাল থেকে আধসের করে দুধের বন্দোবস্ত করেছি, খাঁটি দুধ, একেবারে বিনে পয়সায়। বলে একটুখানি গর্বের হাসি হেসে হরিপদ তার মুখের দিকে তাকায়। ভাবে হয়তো বিনা তার এই বুদ্ধিমত্তার তারিফ করবে। কিন্তু তারিফ করা তো দূরে থাক, হাতের পাখা কখন তার অত্যন্ত মৃদু গতিতে চলতে থাকে। হেঁট মুখে বুকের আঁচলে পাটটা সে বাঁ হাত দিয়ে টেনে নিয়ে সোজা করার জন্যে ব্যস্ত হয়ে ওঠে। মনে হয় কথাটায় যেন সে কানই দেয়নি। হরিপদ কিন্তু না শুনিয়ে তৃপ্তি পায় না। বলে, ওইখানে ওই জানালায় দাঁড়ালে বাইরে দক্ষিণ দিকে উই উই যে গাছপালায় ঢাকা গাঁটা দেখা যায়। ওই গাঁ থেকে চাষাদের আর গয়লাদের ছেলেগুলো সব লাইনের ধারে গরু চড়াতে আসে। কচি কচি এমন ঘাস তো আর কোথাও পাবে না। রামধনিয়াকে দিয়ে গরুগুলো কাল আটক করেছিলাম। বললাম, ওই একটা গরু কি বাছুর কোনোদিন যদি লাইনের ওপর কাটা পড়ে তো ১০০০ টাকা জরিমানা, একেবারে ভিটেমাটি উচ্ছন্ন হয়ে যাবে। তারা তো কেঁদেই অস্থির। বলে, সারাটা গায়ে কারোর বাড়ি এক আঁটি খড় নাই হুজুর, গরু চড়বার বাথান নাই, ছেড়ে দিলেই পেটের জ্বালায় হাঁ হাঁ করে, লোকের ফসলে গিয়ে মুখ দেয়। এই লাইনের ধার ছাড়া আমাদের আর উপায় নেই হুজুর। বললাম, আমি যে চড়াবার হুকুম তোদের দেব তাতে আমার লাভ? রামধনিয়া ১ সের বলেছিল, কিন্তু ১ সের আর হলো না। শেষে আধসের করে খাঁটি দুধ। ঠিক হলো যে ওরা নিজেরাই এসে কাল থেকে পৌঁছে দেবে। বলে একটুখানি থেমে সে আবার বলল, কেমন, ভালো হয়নি? হেসে একবার ঘাড় নেড়ে বিনা নীরবে সে কথার জবাব দেয়। কিন্তু বসে বসে গল্প করে খেতে গেলে তো হরিপদর চলে না। রামধনিয়া ছুটে একেবারে ঘরে ঢুকে বলে, বাবু টেলিগ্রাফ। ব্যাস, সেদিনের মতো হরিপদর খাওয়া ওইখানেই শেষ। হাতে জল ঢেলে দিয়ে পান এনে যে বিনা তার হাতে দেবে তারও অবসর নেই। পান ওই রামধনিয়ার হাতে দিও বলে হন্তদন্ত হয়ে হরিপদ ছুটে ঘর থেকে বের হয়ে যায়। আবার কখন ফিরবে কে জানে। বিনা তার জানলার কাছে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে।
প্যাসেঞ্জার ট্রেন হুসহুস করে স্টেশনে এসে দাঁড়ায়, কোনোটা বা এই দিক দিয়ে, কোনোটা বা ওই দিক দিয়ে, কিন্তু যেদিক দিয়েই হোক তার এই জানালাটির পাশ দিয়ে সকলকেই পার হতে হয়। এই ট্রেনে চড়েই সেই যে 8 বছর আগে সে এইখানে এসে নেমেছে, তারপর আর কোনো দিনই তাকে ট্রেনে চড়তে হয়নি। ট্রেন দেখতে তার বড় ভালো লাগে। জানালার ফাঁকে মুখ বাড়িয়ে ট্রেনের যাত্রীরা তার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের সামনে দিয়ে পার হয়ে যায়। বিনার দুটি ব্যথিত ম্লান ব্যগ্র ব্যাকুল চোখ পরম ঔৎসুক্য ভরে তাদের মুখের পানে তাকিয়ে থাকে। কোনোদিন হয়তো বা একটি মুখের চেহারা সে সারাদিন মনে করে রাখে, আবার কোনোদিন বা সব মিলেমিশে একাকার হয়ে যায়। মনে রাখার মতো একখানি মুখও তার নজরে পড়ে না। ট্রেন চলে যায়। বিনা দেখে দিগন্ত বিস্তৃত শূন্য প্রান্তর। এদিকে ধানের মাঠ, ওইদিকে মাঠের মাঝখানে গাছপালায় ঢাকা ছোট্ট একখানি গ্রাম। দূরে, বহু দূরে মাঠ প্রান্তর পার হয়ে গিয়ে অস্পষ্ট বৃক্ষশ্রেণীর মাথার উপরে নীল আকাশ যেন ঝুঁকে পড়েছে। দিনের পর দিন, ঋতুর পর ঋতু ঘুরে ঘুরে আসে বিনার চোখের সামনে। তার ওই সংকীর্ণ সংকুচিত খণ্ড পৃথিবীর রং বদলায়। বৈশাখ জ্যৈষ্ঠের খর রৌদ্রতাপে দেখে চারিদিকে ঝাঁঝা করছে, মাঠের মাটি ফেটে চৌচির হয়ে গেছে। দূরে শুধু শুষ্ক প্রান্তরের মাঝে পাতাহীন কয়েকটি পলাশের গাছে রক্তরাঙা ফুলের সমারোহ। বিকেলের দিকে পশ্চিমের আকাশ অন্ধকার করে কালবৈশাখীর কালো মেঘ দেখা যায়। মাঠের ধুলো উড়িয়ে ঘূর্ণিবায়ু ঘুরে ঘুরে নেচে বেড়ায়। তারপর কোনোদিন বা বৃষ্টি নামে, কোনোদিন বা ঠান্ডা বাতাস বইতে শুরু করে। দেখতে দেখতে বর্ষা আসে। দিন রাত ঝমঝম করে বৃষ্টি পড়ে। নিদাগ তপ্ত তৃষিত ধরনী যেন হাঁফ ছেড়ে বাঁচে। বিনা তার সেই ছোট্ট জানালার পাশে তখনও বসে থাকে। দেখে বহুদূর থেকে বৃষ্টির ধারা ঝমঝম করে তার দিকে এগিয়ে আসছে। চোখে মুখে বৃষ্টির ঝাপটা এসে লাগে, তবু সে কোথাও সরে যায় না। তারও তৃষিত আত্মা যেন অজান্তে বর্ষণ কামনা করে। এদিকের দরজার ফাঁকে ঘন ঘন স্টেশনের দিকে তাকায়। স্বামী তার কাজ করছে, কখন যে আসবে তার কোনো স্থিরতা নেই। মাঠঘাট সব জলে ভরে যায়। দুপুরে দূরের গ্রাম থেকে জালি কাঁধে নিয়ে লাইনের ধারে ডোবায় বাগদির মেয়েরা মাছ ধরতে আসে। ধানের মাঠে চাষিদের নিড়ান চলে। সূর্যাস্ত হতে না হতেই কটকট করে ব্যাঙের ডাক শুরু হয়। তারপর শরতের নির্মল আকাশে চাঁদ ওঠে। উত্তর দিক থেকে ঠান্ডা ঠান্ডা বাতাস বয়ে চলে। বিনা তখনও তার সেই ক্ষুদ্র জানালার পাশে নির্দিষ্ট স্থানটি পরিত্যাগ করে না। গায়ে কাপড় জড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। চাষিরা ধান কাটতে আরম্ভ করেছে। গরুর গাড়ি বোঝাই করে কাটা ধানের আটি নিয়ে তারা গান গাইতে গাইতে গ্রামের দিকে যায়। তারপরেই বসন্ত। সৃষ্টি ছাড়া এই প্রান্তরের মাঝখানে তাদের ওই ছোট্ট ঘরখানি, ততোধিক ছোট জানালার পথেও বসন্তের হাওয়া অনধিকার প্রবেশ করে। অপরিসর উঠানের একপাশে বিনা তার নিজের হাতে বেলফুলের যে গাছটি পুঁতেছে, তার শুষ্ক শাখায় সাদা সাদা কয়েকটি কুঁড়ি ধরে। এমনি করে বছর কেটে যায়। জানালার বাইরে প্রতিদিন সেই একই দৃশ্য দেখে দেখে বিনার জীবন যেন এইবার হাঁফিয়ে উঠেছে। সকালে ট্রেনটা পার করে দিয়ে হরিপদ যখন বাসায় আসে, বিনা তখন রান্না করে। তাও সে রান্না করতে করতে উঠে একবার স্বামীর কাছে এসে বসে। হেসে বলে, হ্যাঁ গা, তুমি বদলির দরখাস্ত করেছ না আমায় মিছে কথা বলে ভুলিয়ে রাখছ? হরিপদ তার জুতায় কালি ঘষতে ঘষতে মুখ তুলে বলে, কেন গো, বদলি বদলি করে যে আমায় খেপিয়ে তুললে দেখছি। বিনা রাগ করতে জানে না। মৃদু হেসে আবার তার উনানের কাছে গিয়ে দাঁড়ায়, অর্থাৎ আর সে তাকে খেপাবে না। খানিকক্ষণ সে চুপ করে এটা সেটা নাড়াচাড়া করতে করতে ভাবে, রেল কোম্পানির মতো নিষ্ঠুর কোম্পানি আর পৃথিবীতে কেউ নেই। স্বামী তার খেটে খেটে হয়রান হয়ে উঠছে, ছুটি না থাক, অন্যত্র বদলি না করুক, স্ত্রীর সঙ্গে দুদণ্ড বসে কথা বলবার অবসরও তো দেওয়া উচিত। উনানে ভাত চড়িয়ে দিয়ে হাত ধুয়ে বিনা আবার ঘরে এসে ঢোকে। বলে, কেন, আমি কি তোমার জুতো ঘষে দিতে পারি না? হরিপদ বলে, পারবে না কেন, আমিই ঘষছি, তাতে হয়েছে কি? তারপর বেচারা বিনা আর কোনো কথা খুঁজে পায় না। হেঁটমুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদৃষ্টে স্বামীর জুতা ঘষা দেখতে থাকে। সেই দিন দুপুরে বিনা হঠাৎ এক সময় বলে ওঠে, বিকেলে 2টো ট্রেনই নাকি উঠে যাবে শুনছিলাম, কই গেল না তো? হরিপদ বলে,
ট্রেন উঠে গেলে তোমার ভারী দুঃখ হয় না? বিনা জিজ্ঞেস করে, কেন? হরিপদ বলে, জানালার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে আর লোক দেখা হয় না। বিনা হেসে বলে, না পারলে না বলতে, বিকেলে ট্রেন দুটো উঠে যাওয়ায় আমি চাইছি, উঠে গেলেই বাঁচি। এবার হরিপদ বলে, কেন? এ কেনর জবাব দিতে গিয়ে বিনার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসে। লজ্জায় সে তার গাল দুটি রাঙা করে ঈষৎ হেসে বলে, বা রে, ওই সময় একা থাকতে আমার কষ্ট হয় না বুঝি? তোমার কি, তুমি তো লোকজনের সঙ্গে। বলেই বিনা জানালার কাছে গিয়ে পিছন ফিরে দাঁড়ায়। বাইরে চেয়ে দেখে ইঁদারাটার কাছে রামধনিয়ার ছাগলটাকে একটা খুঁটির সঙ্গে দিকদড়ি দিয়া বেঁধে দেওয়া হয়েছে, পাছে লাইনে কাটা যায়। তাই লক্ষ্মী তাকে এমন করে গলায় তার একটি লম্বা দড়ি দিয়ে রোজ বেঁধে রাখে। সুদীর্ঘ 8 বছর পরে তাদের এই একঘেয়ে জীবনে হঠাৎ একদিন এক বৈচিত্র্য দেখা দিল। সন্ধ্যার ট্রেনখানা স্টেশনে এসে দাঁড়িয়েছে। হরিপদ কালো আলপাকার কোট ও মাথায় গোল টুপিটি পরে ট্রেনের যাত্রীদের টিকিট নেয়ার জন্য একটা আলোর খুঁটির নিচে দাঁড়িয়ে। ট্রেন থেকে লোক নামলো মাত্র 2 জন, উঠল 1 জন। হঠাৎ কে যেন ট্রেনের হাতল ধরে ডাকল, হরিপদ দাদা। পরিচিত কণ্ঠস্বর। হরিপদ দেখল প্ল্যাটফর্মের আলোটা তার মুখে গিয়ে পড়েছে। চিনতে দেরি হলো না। সুকুমার যে রে, নাম নাম, নেমে পড়। সুকুমার ছোকরাটি কি যেন বলতে যাচ্ছিল। হরিপদ ততক্ষণে তার কাছে এগিয়ে এসে হাত ধরে তাকে গাড়ি থেকে নামালো। সঙ্গে মাত্র একটি সুটকেস। গাড়ি ছেড়ে দিল। সুকুমার বলল, তুমি যে এই স্টেশনে আছো তা আমি জানতাম না দাদা, তবে এই লাইনে যে আছো তা জানি। সেজন্যই তো প্রত্যেকটি স্টেশনে উকি মেরে মেরে দেখছিলাম, যদি দেখা হয়ে যায়। ভালোই হলো, অনেকদিন পরে দেখা হয়ে গেল। তুমি ভালো আছো? বৌদি ভালো আছে? ঘাড় নেড়ে হরিপদ বলল, হ্যাঁ ভালোই আছে। আচ্ছা চল, তোকে বাসাতেই রেখে আসি। বলে সেই জ্যোৎস্নালোকিত সন্ধ্যায় দুজনে তাদের সেই ছোট্ট বাসার দরজায় এসে দাঁড়ালো। হরিপদ ডাকল, ওগো খোলো খোলো, দেখো কে এসেছে দেখো। বিনা তাড়াতাড়ি দরজা খুলে এসে দেখে স্বামীর সঙ্গে এক অপরিচিত যুবক। তাড়াতাড়ি ঘোমটা টেনে সে সরে যাচ্ছিল। হরিপদ বলল, বিয়ের সময় মাত্র একবার দেখেছিলে, চিনতে পারবে না। আমাদের যোগেশ মামার ছেলে গো, সুকুমার। এবার চিনলে তো? বিনা এবার তার ঘোমটাটি ঈষৎ তুলে দিয়ে সুকুমারের মুখের দিকে চকিতে একবার তাকিয়ে চোখ নামালো। সুকুমার তাড়াতাড়ি কাছে গিয়ে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করে বলল, প্রণাম বৌদি, ওরকম লজ্জা যদি করেন তো এই আমি চললাম। বিনাকে বাধ্য হয়ে তার মুখের পানে আর একবার তাকাতে হলো। সুটকেসটা ঘরের ভেতর রেখে হরিপদর সঙ্গে সুকুমার কথা বলছিল। বিনা তার জন্য চা করতে গেল। সুকুমার বলল, কয়লার কারবার করছে কি না, তাই একবার মানিকগঞ্জে যাচ্ছিলাম। কাল সকালেই কিন্তু আমায় চলে যেতে হবে হরিপদ দাদা। আচ্ছা সে এখন দেখা যাবে, তুই বস, তোর বৌদির সঙ্গে কথাবার্তা বল ততক্ষণ, আমি আমার কাজটা সেরে আসি। বলে হরিপদ স্টেশনে চলে গেল। বৌদির চা তখনও হয়নি। একটা ঘরের মধ্যে একাই বাসে চুপ করে বসে থাকে কেমন করে। উঠানের পাশেই ছোট্ট রান্নাঘর। সুকুমার উঠে গিয়ে রান্নাঘরের চৌকাটের উপর চেপে বসল। বৌদির ঘরকন্না দেখতে এলাম। বাহ, এখনো লজ্জা করছেন বৌদি? না বৌদি, তাহলে আমি চললাম। বিনা এবার তার মাথার ঘোমটা সম্পূর্ণ খুলে দিয়ে তার সে সুন্দর মুখখানি অনাবৃত করে হেসে বলল, কেন যাবে কেন ঠাকুরপো, বিয়ে করেছ নাকি? সুকুমার হেসে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, না বৌদি, বিয়ে আর হলো না, হলে আপনাকে নেমন্তন্ন করব। যাবেন তো? বিনা বলল, কেন যাব না। চা তৈরি করে চায়ের বাটিটি বিনা সুকুমারের হাতের কাছে এগিয়ে দিয়ে বলল, ভালো চা হয়তো হলো না ঠাকুরপো, তা আর কি করবে বলো, ওই খেতে হবে। চায়ে চুমুক দিয়ে সুকুমার বলল, বৌদির হাতের তৈরি চা এই আমার অমৃত, এর চেয়ে ভালো চা আমার জোটে না বৌদি, আপনি নিশ্চিন্ত থাকুন। আলাপ জমে উঠতে দেরি হলো না। বিনা আজ বহুদিন পরে কথা বলে বেঁচেছে। কথা যেন তাদের আর ফুরোতেই চায় না। রাত্রে তুমি কি খাও ঠাকুরপো? লুচি করে দেই খান কতক, কি বলো? দোহাই বৌদি, রাত্রে লুচি আমি কোনোদিনই খাই না, আমি ভাত খাবো। বিনা বলে, ভালো তরি তরকারির ব্যবস্থা কিছু নেই গো ঠাকুরপো, ভাত খেতে তোমার কষ্ট হবে, এমন হতচ্ছাড়া জায়গা কিচ্ছু মেলে না। সুকুমার বলে, এবার আমি রাগ করব বৌদি, এ কি আরম্ভ করলেন আপনি? অত লৌকিকতা আমার ভালো লাগে না। বৌদি বলে,
লৌকিকতা নয় ভাই, তুমি কি আর রোজ আসবে? পথ ভুলে হঠাৎ এসে পড়েছ, আর হয়তো এ বৌদির কথা তোমার মনেই থাকবে না। সুকুমার বলে, থাক, ভুলে যাবার মতো বৌদি আপনি নন। আপনাকে একবার যে দেখে সে মনে হয় জীবনে আর ভোলে না। এ কথার জবাব সে আর খুঁজে পায় না। চোখ তুলে সুকুমারের মুখের পানে একবার তাকিয়েই মুখ নামিয়ে সে ঈষৎ হেসে বলে, থাক। তারপর দুজনেই চুপ। সুকুমারের চা খাওয়া শেষ হয়েছিল। বাটিটি হাত থেকে নামিয়ে রেখে বলল, আপনি এবার বোধহয় রান্না করবেন। আমি এইখানে বসে থাকলে আপনার লজ্জা করবে না তো? বিনা ঘাড় নেড়ে বলল, না। বলে সে চৌকাটের কাছেই একটি আসন পেতে দিয়ে বলল, ভালো করে চেপে এখানে বসো ঠাকুরপো, তোমার কষ্ট হচ্ছে। সুকুমার ভালো করেই চেপে বসল। পরদিন সকালেই সুকুমারের চলে যাওয়ার কথা। বিনা বলল, পাগল হয়েছ ঠাকুরপো? আজ কি তোমায় ভালো করে না খাইয়ে ছেড়ে দিতে পারি কখনো? যেতে হয় কাল যেও। এ অনুরোধ এড়ানো শক্ত। বাধ্য হয়ে সেদিন তাকে থাকতে হলো। বিনা তার স্বামীকে রাত্রেই বলে রেখেছিল সকালে হরিপদ কোথা থেকে একটা মাছ সংগ্রহ করে রামধনিয়াকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। সুকুমার বলল, দাদাকে দেখছি স্টেশনে সব কাজই করতে হয়, বাড়ি এসে দুদণ্ড যে বিশ্রাম করবে তারও ফুরসুত মেলে না। বৌদি, একা একা দিন আপনার কাটে কেমন করে বলুন তো? বাইরে মাছটা পড়ে আছে, তাড়াতাড়ি সেটাকে কুটবার ব্যবস্থা না করলেই এখনই হয়তো কাকে মুখ দেবে। তাই সে সলজ্জ একটুখানি হেসে একরকম ছুটেই বাইরে চলে গেল। মুখে কিছু বলতে পারল না। ব্যাপারটা যে সুকুমার বুঝল না তা নয়, কথাটা বলা হয়তো তার উচিত হয়নি। তাই সে কিছুক্ষণ জানালার বাইরে একদৃষ্টে তাকিয়ে চুপ করে বসে থাকল। কিন্তু তার নীরবতাও বিনার ভালো লাগলো না। মাছকোটা শেষ করে হঠাৎ একসময় ঘরে ঢুকে বলল, অমন চুপ করে বসে রইলে যে ঠাকুরপো? হেসে সুকুমার বলল, ঝগড়া করব আপনার সঙ্গে? বিনাও হাসল, বলল, করো না, পারবে। বলেই সে আর জবাবের অপেক্ষা না করেই রান্নাঘরে গিয়ে ঢুকল। আহারাদির পর খানিকটা বিশ্রাম করে সুকুমার বলল, যাই একটু স্টেশনে বেরিয়ে আসি। বিনা বলল, এসো, খাঁচার ভেতর কাল থেকে বাস করে জীবন বোধহয় তোমার হাঁফিয়ে উঠেছে। সুকুমার তার বৌদির দিকে তাকিয়ে মৃদু একটুখানি হাসল মাত্র। বিনা জিজ্ঞাসা করল, হাসলে যে? সুকুমার বলল, আমার প্রাণ যদি এই একদিনেই হাঁফিয়ে ওঠে, আপনার তাহলে এই 8 বছরে কি হওয়া উচিত? তাচ্ছিল্য ভরে বিনা বলল, আমার কথা ছেড়ে দাও ভাই, আমি মেয়ে হয়ে জন্মেছি, আমাদের উপায় কি? বলেই ম্লান একটু হেসে বলল, বেশি দেরি করো না, আমি চা তৈরি করে রাখব। দেরি অবশ্য বেশি সে করেনি। ফিরে যখন আসলো তখন সন্ধ্যা হয়ে গেছে। দরজার কড়া নাড়া মাত্রই হ্যারিকেন লণ্ঠন নিয়ে বিনা এসে দরজা খুলে দিল। দেখা গেল বিনা বেশ করে গা ধুয়ে ভালো করে চুল বেঁধেছে, ভালো একখানি শাড়ি পরেছে, জামা গায়ে দিয়েছে, পায়ে লাল টকটকে আলতা, হাতে কয়েক গোছা সোনার চুড়ি। জামা কাপড় থেকে ভুরভুর করে একটা সস্তা এসেন্সের উগ্র গন্ধ বের হচ্ছে, কিন্তু মানিয়েছে চমৎকার। হঠাৎ দেখলে দুদণ্ড তাকিয়ে থাকতে হয়। সুকুমার বলে উঠল, বাহ, এ যে তোমাকে দেখছি আর চিনতে পারা যাচ্ছে না বৌদি। সলজ্জ একটু হেসে বিনা বলল, কেন, অপরাধ? সুকুমার বলল, অপরাধ নয় বৌদি, ছাই চাপা আগুনের যেমন ছাই হয়ে উড়ে গেলে আগুন বেরিয়ে পড়ে, তোমারও দেখছি আজ তাই হয়েছে। কাল থেকে দেখছিলাম চুলগুলো উস্কো খুস্কো, ময়লা একখানা কাপড়, পায়ে আলতা ছিল। সত্যি বৌদি, আজ আপনাকে একেবারে নতুন মানুষ বলে মনে হচ্ছে। বিনা বলল, তোমারও যে দেখছি মাথা খারাপ হলো ঠাকুরপো, আমার রূপ নিয়ে কবিত্ব করতে গিয়ে আপনি তুমিতে যে গুলিয়ে ফেললে। সুকুমার বলল, তা হোক বৌদি, আপনাকে আপনি না হয় নাই বললাম, কিন্তু সত্যি বলছি বৌদি, তোমায় আজ ভারী ভালো দেখাচ্ছে। দেখো তো, পায়ে আলতা না পড়লে মেয়েদের কখনো মানাই? আজ তোমার ও পায়ের উপর প্রণাম করতেও সুখ। বিনা হঠাৎ হেসে উঠল, বাহ, হাসছো যে বৌদি, আমি কি মিছে বললাম? না, সেজন্যে হাসিনি, তুমি আলতার কথা বললে তাই হঠাৎ হেসে ফেললাম। বাক্স খুলে দেখি আলতা নেই। সে যে আজ বছর নেই কে জানে। তখন কি করলাম জানো? ওই দেখো। বলে বিনা আঙুল বাড়িয়ে মেঝের উপর যে জিনিসগুলি দেখিয়ে দিল, সুকুমার সেগুলো চিনতে পারল না। বলল, কি ওগুলো? বিনা বুঝিয়ে দিল, আমাদের ওই ইদারার পাশে কতগুলো ফণিমনসার গাছ আছে, দেখেছ? ওই গাছের ওগুলো ফুল কি ফল জানি নে ভাই। ছোটবেলায় ওই দিয়ে আমরা আলতা পরতাম। আজও হঠাৎ আলতা পরবার শখ হতেই লক্ষ্মীকে ডেকে
ছুরি দিয়ে ওইগুলো কেটে আনালাম। ভারী বিশ্রী কাটা, হাতে একবার ফুটলে আর সহজে বেরোতে চায় না। তাই খুব সাবধানে বেছে বেছে ওইগুলো টিপে টিপে লাল লাল রস নিংড়ে আলতা যখন আমি পড়ছিলাম, তখন তুমি দরজায় কড়া নাড়লে। অতি কষ্টে হাসি চেপে তোমায় আমি দরজা খুলে দিলাম। দাঁড়াও, ওগুলো ফেলে দেই বলে হাসতে হাসতে ফণিমনসার ফলগুলো সে জানালা গলিয়ে বাইরে ফেলে দিতে লাগলো। সুকুমার বলল, এতেই এমনই? তা না জানি সত্যিকারের আলতা পড়লে? হাত নেড়ে বিনা বলল, যাক, খুব হয়েছে। বলল, না, এত প্রশংসা যখন করলে তখন তোমায় এক পেয়ালা চা দেখছি এনে দিতেই হবে। উনুন আমার ধরে গেছে, বেশি দেরি হবে না, বসো। বলে বিনা চা তৈরি করতে গেল। রান্নাঘর কাছেই। সুকুমার সেইখানে বসে বসেই বলল, প্রশংসা নয় বৌদি, সাজলে তোমাকে সত্যিই খুব সুন্দর দেখায়। রান্নাঘর থেকে জবাব আসলো, কিন্তু তাতে তো কিছু লাভ হবে না ঠাকুরপো। তুমি এবার খুব সুন্দরী একটা মেয়ে দেখে বিয়ে করো। মেয়ে দেখবার ভারটা না হয় আমার হাতেই দিও। লজ্জায় সুকুমার চুপ করে বসে মুচকি মুচকি হাসতে লাগলো। সেই দিন রাতেই সুকুমারকে মানিকগঞ্জে যেতে হবে, না গেলে সমূহ ক্ষতির সম্ভাবনা। সুকুমার বলল, তোমায় ছেড়ে যেতে আমার ইচ্ছে করে না বৌদি। সে কথা না বললেও বুঝতে পেরেছ নিশ্চয়ই। আচ্ছা, ফেরবার পথে যদি পারি, তা না হয় একবার। এসো কথাটা বিনার মুখ দিয়ে আর বের হলো না। সুকুমার যে এত শীঘ্র হঠাৎ আবার চলে যাবে তা সে একরকম ভুলেই গিয়েছিল। হরিপদ এর মধ্যেই দরজার কাছে এসে দাঁড়িয়েছে। হেঁকে বলল, তুই তবে আয় সুকুমার, আমার আর দাঁড়াবার অবসর নেই। যাই বলে সুটকেসটা তুলে নিয়ে হরিপদর পিছু পিছু সুকুমারও বের হয়ে গেল। বিনার বাড়ির পাশ দিয়ে যে গাড়ি পার হয়ে যায়, এদিন বিনা সে কথা ভুলে গিয়েছিল। আজ এই অতিথিটি চলে যাওয়া মাত্র দৃষ্টি তার আবার সেই দিকে নিবদ্ধ হয়ে রইল। মানিকগঞ্জ যাবার গাড়ি পার হলো প্রায় আধ ঘন্টা পরে। গাড়ির আরোহীদের মধ্যে ছিল সুকুমার, জানালার পথে তাকিয়ে। আর সেই ছোট্ট বাসার জানালার পাশে বিনা ছিল তার ব্যগ্র ব্যাকুল দৃষ্টি প্রসারিত করে। আকাশে ছিল অজস্র জ্যোৎস্না, গাড়িতে ছিল আলো, অথচ কেউ কাউকেও দেখতে পেল না। বিনার অস্থির চঞ্চল দুটি চোখের সামনে দিয়ে সশব্দে ট্রেনখানা পার হয়ে গেল। শূন্য গৃহ আবার তেমনি খা খা করতে লাগলো। আবার সেই একঘেয়ে একটানা জীবন। 2-3 দিন পরে আবার সুকুমারের ফেরার কথা। বিনা জানালার পাশে বসে বসে ট্রেন দেখে আর ভাবে, আর দিন গোনে। জানালার বাইরে পৃথিবীর যে ভগ্নাংশটুকু তার চোখের সামনে প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিভাত হয়েছে, চোখ বুঝলেই যে দৃশ্য তার মনশ্চক্ষে হুবহু ছবির মতো ভেসে ওঠে, সেটুকু দেখে দেখে এখন তার এমন হয়েছে যে সে না দেখেও বলে দিতে পারে, লাইনের ধারে একটি বাঁকা পলাশ গাছের নিচে একটা উইয়ের ঢিপি, পাশেই ছোট্ট একটি ডোবায় 12 মাস জল জমে থাকে, তারই এক কোণে একটি রক্ত শাপলার ঝাড়, লাল রঙের 2টি শালুক সেখানে রোজই ফুটে থাকতে দেখে। ঝোপের ভিতর একটি ডাহুক দম্পতি বোধ করি তাদের বাসা বেঁধেছে। দিনের বেলা তারা কোথায় থাকে কে জানে। সন্ধ্যা হলেই ডাহুক 2টি তাদের সন্তান সন্ততি নিয়ে ওই শাপলা ঝোপে এসে আশ্রয় গ্রহণ করে। বিনা জানে সামনে ধানের মাঠের 3টা মাঠ বাদ দিয়ে চতুর্থ মাঠের আলটা বাঁকা। দূরে একটা পুকুরের পাড়ে 25টি তালের গাছ। দক্ষিণ দিক থেকে 5টা গাছের পর যে ফাঁকাটুকু আছে, দিনের সূর্য সেখানে গিয়ে পৌঁছলেই তার রং হয় লাল। বিনা তখন বুঝতে পারে সূর্যাস্ত হতে আর বেশি দেরি নেই। কিন্তু আজকাল আর ওসবের দিকে তার তেমন নজর নেই। আজকাল সে দেখে শুধু মানিকগঞ্জ হতে আসবার ট্রেন। ট্রেনের জানালার পথে আরোহীদের মধ্যে সুকুমারের অনুসন্ধান করে। নিরাশ হয়ে শেষে চুপ করে বসে। বহুদূর থেকে শব্দ শুনে সে ঠিক বলে দিতে পারে মালগাড়ি কি প্যাসেঞ্জার। 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিনের দিন, তখনও সে আশা ছাড়ে না। মনে হয় সুকুমার আসবে। কিন্তু দিনের পর দিন পার হয়ে শেষ সপ্তাহ পার হয়ে গেল। শেষে সপ্তাহ পার হয়ে গেল, সুকুমার আসলো না। বিনা ভাবে বিবাহ না করুক, ছেলেটি বেশ ভালো ছেলে, কয়লার কারবার করে বেশ 2 পয়সা রোজগার করে। যে মেয়ের সঙ্গে তার বিয়ে হবে সে হয়তো তপস্যা করছে। নিজের রোজগার ছেড়ে দিয়ে এখানে তার এমনই বা কী আকর্ষণ যে সে বসে বসে 2 দিন গল্প করে যাবে। আসতে সে পারে না, আর কেনই বা আসবে? আর সেই বা নিতান্ত স্বার্থপরের মতো তার আসবার কথাটা ভাবে কেন?
হরিপদর জামাটা বড় ময়লা হয়েছিল। বিনাকে সেদিন সে ডেকে বলল, জামাটায় আজ একটু সাবান দিয়ে দিও তো। সাবান দেবার জন্য জামাটা সে উঠানে নিয়ে যাচ্ছিল। পকেটে কিছু আছে কিনা দেখবার জন্যে একটা পকেটে হাত ঢুকাতেই ভারী মতো কি একটা বস্তু তার হাতে ঠেকল। এটা কি গো? জিনিসটা বের করে বিনা দেখল লাল কাগজের বাক্সের ভেতর তরল আলতার একটা শিশি। জিজ্ঞাসা করল, হ্যাঁ গা, এটা তুমি কোথায় পেলে? খাওয়া দাওয়ার পর হরিপদ একবার গড়িয়ে নিচ্ছিল। বলল, দেখলে কি রকম মনের ভুল। আজ 4 দিন ধরে তোমায় বলবো বলবো করে ভুলে গেছি। সুকুমার সেদিন রাত্রে ট্রেনে মানিকগঞ্জ থেকে বাড়ি ফিরছিল। গাড়ি থেকে আমায় ডেকে সেদিন তোমার জন্যে ওই আলতার শিশিটি দিয়ে গেছে। এত করে বললাম, তা কিছুতেই নামলো না। বলল, খুব জরুরি কাজ আছে দাদা, আজ আসি। অনেকক্ষণ ধরে আলতার শিশিটি বিনা নাড়াচাড়া করে দেখতে লাগলো। খুলে দেখল, চমৎকার আলতা, রক্তের মতো লাল। তারপর 1.5 বছর পার হয়েছে। সুকুমার আর আসেনি। হরিপদর আরও 4 টাকা বেতন বেড়েছে। তখন বসন্তকাল। পলাশের ঝোপে লাইনের ধারে যেখানে সেখানে যখন তখন কোকিল ডাকতে শুরু করেছে। এমনই একটি দিনে হরিপদর বদলির দরখাস্ত মঞ্জুর হয়ে আসলো। বদলি হয়েছে প্রকাণ্ড এক জংশন স্টেশনে। সেখান থেকে বেশি দূরে নয়, বিনার মামার বাড়ির কাছেই। কিন্তু হলে কি হয়, বিনার যেন এখন আর সে উৎসাহ নেই। গত 3-4 মাস তাকে ম্যালেরিয়া ধরেছে। অত রূপ তার এই অল্প দিনের মধ্যেই কেমন যেন ম্লান হয়ে গিয়েছে। বাসার জিনিসপত্র রামধনিয়া বাঁধাছাদা করে দিল। লক্ষ্মী এসে চোখে কাপড় চাপা দিয়ে কাঁদতে লাগল। যে স্থান পরিত্যাগ করার জন্য বিনা একদিন পাগল হয়ে উঠেছিল, আজ এই দীর্ঘ 9 বছর পর সে বাড়ি ছেড়ে যেতে বিনার চোখেও জল আসলো। জংশন স্টেশনের চমৎকার কোয়ার্টার। বাড়িগুলো বড়। উঠানে জলের কল, স্নান করবার ঘর, চৌবাচ্চা, ইলেকট্রিকের আলো। চারিদিকে লোকজন, গাড়ি ঘোড়া, সাহেব মেম। পরিষ্কার পরিচ্ছন্ন ছোটোখাটো শহরের মতো জায়গা। লাল ফুলে ভরা প্রকাণ্ড একটি কৃষ্ণচূড়ার গাছ দরজার সামনে একেবারে তাদের উঠানের উপর ঝুঁকে পড়েছে। হরিপদ হেসে বলে, কেমন হয়েছে তো এবার? বিনাও ম্লান একটুখানি হাসে, ঘাড় নেড়ে বলে, হ্যাঁ। হরিপদ বলে, ভালোই হলো, এখানে এসে শরীরটা তোমার সারবে এবার। রেলের একজন খুব বড় ডাক্তার আছে, কালই একবার ডেকে দেখাবো ভাবছি। বিনা বলে, না গো না, আর ডাক্তার দেখাতে হবে না, এমনিই সেরে যাবে। কিন্তু সারে না। স্নান করতে গেলেই গায়ে জল ঢালা মাত্র শরীরটা তার কেমন যেন শিরশির করে ওঠে। স্পষ্ট জ্বরও হয় না, অথচ ভেতরে ভেতরে দিন দিন দুর্বল হয়ে যায়। তাতে কোনো রকমে নিজের হাতেই সংসারের কাজকর্ম করে, স্নানও করে, ভাতও খায়, অথচ মুখ ফুটে স্বামীকে কোনোদিন কোনো কথাই বলে না। বলে না তো বলে না, হরিপদ নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। ডাক্তার আনার কথা সে ভুলে যায়। এখানে এসে অবধি হরিপদর প্রায়ই রাত্রে ডিউটি পড়ে। দিনের বেলা পড়ে পড়ে ঘুমায়। সেদিন সে অমনি ঘুমাচ্ছে। রান্না সেরে হরিপদকে স্নান করার জন্য তুলতে গিয়ে বিনা থরথর করে কাঁপতে কাঁপতে সেখানেই বসে পড়ল। বলল, ওগো, আমার জ্বর এলো। লেপের পর লেপ চাপা দিয়ে জড়িয়ে ধরেও হরিপদ বিনার কাঁপুনি আর থামাতে পারে না। শীতে কাঁপতে কাঁপতে লেপের তলা থেকে বিনা বলল, ওগো, তুমি রাত জেগেছ, যাও স্নান করো গে, করে নিজেই 4টি হেঁসেল থেকে কি আর করবে লক্ষ্মীটি। বলে লেপের তলায় হাতড়িয়ে হাতড়িয়ে হরিপদর হাতখানা বিনা তার আগুনের মতো গরম হাত দিয়ে ধরতে গিয়ে কেঁদে ফেলল। সে কান্না হরিপদ দেখতে পেল না। দাঁড়াও, আজই ডাক্তার আনছি বলে সে স্নান করার জন্য উঠে গেল। নিজেই ভাত বেড়ে খেয়ে হরিপদ ফিরে আসতেই বিনা জিজ্ঞেস করল, খেলে? ভালো করে খেয়েছ তো? কাঁসার সেই বড় বাটিতে মাছের ঝোল ছিল, আর কলাই করা সেই সাদা রঙের। কথাটা হরিপদ তাকে আর শেষ করতে দিল না। বলল, হ্যাঁ গো হ্যাঁ, সব খেয়েছি। তুমি একটুখানি চুপ করে ঘুমাও দেখি, আমি ডাক্তার ডেকে আনি। বিনা তার মুখের ঢাকা খুলে বলল, না, তুমি যেও না, ডাক্তার ডাকতে হয় এরপর ডেকো। এই বলে সে এক দৃষ্টে স্বামীর মুখের পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমাকে 1 গ্লাস জল দিয়ে তুমি ঘুমোও, তোমার আবার রাত জাগতে হবে। বিনাকে জল খাইয়ে হরিপদ সত্যিই ঘুমালো। বিকেলে ঘুম ভাঙতেই দেখে বিনা বসে বসে একটা ঝাঁটা নিয়ে ঘর ঝাড়ু দিচ্ছে। হরিপদ ধড়মড় করে উঠে বসল।
ও কি হচ্ছে? বিনা হেসে বলল, জ্বর আমার অনেকক্ষণ সেরে গেছে। হরিপদ বিশ্বাস করল না, বলল, পাগল হলে নাকি? বিনা তার কাছে উঠে এসে বলল, বিশ্বাস না হয় দেখো গায়ে হাত দিয়ে। হরিপদ তার গায়ে হাত দিয়ে দেখল, সত্যিই তাই, জ্বর তার ছেড়ে গেছে। বিনা বলল, বড় খিদে পেয়েছে, কি খাই বলো দেখি। হরিপদ জামা গায়ে দিয়ে বলল, দাঁড়াও, আগে ডাক্তারবাবুকে একবার ডাকি। বলে সে তাড়াতাড়ি বের হয়ে গেল। ডাক্তার বলে গেলেন, ম্যালেরিয়া পুরনো জ্বর, ও অমনি আসে আর যায়, খেতে দিন, কিন্তু একবার চেঞ্জে পাঠাতে পারলে ভালো হয়। হরিপদ খানিক ভেবে বলল, চেঞ্জে? পাড়া গায়ে পাঠালে চলে? ঘাড় নেড়ে ডাক্তারবাবু বললেন, চলে। বলে তিনি ঔষধের প্রেসক্রিপশন লিখে দিলেন। ঔষধ চলতে লাগলো। জ্বর অমনি আসে আর যায়। হরিপদ বুঝিয়ে বলে, দেখো, আমি কিছুদিন না হয় হোটেলেই খাই, আমার কোনো কষ্ট হবে না। তুমি যাও, দিন কতক মামিমার কাছে থেকে এসোগে, কেমন? বিনা বলে, না গো না, আমার কিচ্ছু হবে না, আমি বেশ আছি। হরিপদ রাগ করে বলে, তোমার সঙ্গে কে পারবে বলো? বেশ থাকো, এমনি করে জ্বর আসুক আর অনাচার অত্যাচার করো, তারপরে একেবারে শয্যাশায়ী হয়ে পড়ে থাকবে। এখন হোটেলে খেতে দিচ্ছ না, তখন আমাকে নিজে রেঁধে খেতে হবে। বিনা হেসে বলল, মরি মরি, নিজে রেঁধে খাবার লোকটি কেমন? তখন তুমি আর একটা বিয়ে করবে। হরিপদ আর জবাব দেয় না, রাগ করে নীরবে বসে থাকে। বিনা তার রাগ ভাঙাবার জন্য ব্যস্ত হয়ে ওঠে, বলে, রাগ করলে? না না, বিয়ে তুমি করবে না তা আমি জানি, তোমার করবার সময় কোথায়? এমনি করে রাগ অভিমানের পালা চলতে চলতে বিনাকে একদিন রাজি হতে হলো। বলল, আচ্ছা তবে যাই হোক, আমাকে দিয়েই এসো, শরীরটা না হয় সারিয়েই আসি। কিন্তু? কিন্তু কি? বিনা বলল, আমার গা ছুঁয়ে দিব্যি করে বলো, নিজের অযত্ন করবে না, হোটেলে আবার মানুষ খায়, তার চেয়ে এক কাজ করো, এখানে একটা রাঁধুনি বামুন পাওয়া যায় না? হরিপদ বলল, আচ্ছা তাই না হয় একটা বামুন টামুন দেখে বাড়িতে রান্না করিয়েই খাবো। বিনা বলল, খাবো নয়, তোমাকে আমি খুব ভালো করে চিনি, পকেটে আলতার শিশি রেখে যে 4 দিন ভুলে যাই। বামুন তুমি একটা নিয়ে এসো ডেকে, আমি তাকে দেখিয়ে শুনিয়ে দিই, 2 দিন রান্না করুক, আমি দেখি, তারপর। ব্রাহ্মণ এক ছোকরাকে পাওয়া গেল, নাম যতীন। সেখান থেকে ক্রোশখানেক দূরের একটা গ্রামে তার বাড়ি, রাঁধে ভালো, কাজকর্মও পরিষ্কার পরিচ্ছন্ন। বিনা তাকে অনেক করে বুঝিয়ে বলল, তারপর স্বামীকে তার গায়ে মাথায় হাত দিয়ে ঠিক সময়ে স্নানাহার করবার শপথ করিয়ে জানালো যে সে যাচ্ছে বটে, কিন্তু মোটেই সে সেখানে বেশি দিন থাকতে পারবে না। চিঠি লিখবা মাত্র সে যেন তৎক্ষণাৎ গিয়ে তাকে নিয়ে আসে। বলল, বাক্স আমি নিয়ে যাব না, 2-4 খানা কাপড় জামা, তোমার ওই টিনের হাত বাক্সটাতে যা ধরে তাই নিয়েই আমি চললাম, তারপর দরকার হয় মামিমা দেবেন, সেজন্যে ভেবো না। দিন কয়েক পরে একটি দিনের মাত্র ছুটি নিয়ে হরিপদ তাকে তার মামিমার কাছে রেখে আসলো। বাপের বাড়ি কাছেই, কিন্তু সেখানে তার মাও নেই বাবাও নেই, মামার বাড়িতেই ছেলেবেলা হতে মানুষ, তাই তাকে তার মামিমার কাছে রেখে আসা ছাড়া আর উপায় কি? বিনার চিঠি আসে, সে বেশ ভালোই আছে, জ্বর একটু একটু মাঝে মাঝে আসে বটে, কিন্তু সে কিছুই নয়, আসে আর যায়। চিঠি পড়ে হরিপদ খুশি হয়, আহা এতদিনের স্বাদ তার, বদলি হয়ে যদি বা সে জংশন স্টেশনে আসলো, এসে অবধি একটি দিনের জন্যেও সে সুখে বাস করতে পায় নাই। এইবার সে সেরে এসে আবার সেই আগের মতোই হেসে খেলে কাজ করে বেড়াবে। কিন্তু দুনিয়ার বিধাতা বুঝি হরিপদর চেয়েও নিষ্ঠুর, তার মতোই অন্ধ। 1 মাস পার হতে না হতেই বিনার মামিমার কাছ থেকে একটি চিঠি আসলো। বিনার যেমন জ্বর হতো তেমন জ্বর আসছে, দিন 4-5 আগে জ্বরটা একটু বেশি করে এসেছে, এখনো মগ্ন হয়নি। কাল রাত্রে একটু বিকারের মতো হয়েছিল, ভুল বকতে বকতে হঠাৎ বাকরুদ্ধ হয়ে গেছে, জ্ঞান আছে কিন্তু কথা বলতে পারছে না। তুমি বাবা একবার আমার এই চিঠিখানি পাওয়া মাত্র এসো। চিঠিখানি পাওয়া মাত্র হরিপদর মাথা ঘুরে গেল। তৎক্ষণাৎ স্টেশন মাস্টারের কাছে গিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করে 1 শিশি ওষুধ নিয়ে হরিপদ ট্রেনে চড়ে বসল। গ্রামে ঢুকতে বুকখানা তার অজানা আতঙ্কে দূর দূর করছিল, তবু সে গ্রামে ঢুকল। লোকজনের মুখের দিকে তাকাতে তার ভরসা হলো না। কোনো রকমে মুখ নিচু করে মামিমার ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়াতেই দেখা গেল মামিমা নিজেই দরজার কাছে দাঁড়িয়ে আছেন।
হরিপদকে দেখা মাত্র তার একখানা হাত চেপে ধরে তিনি কেঁদে ফেললেন। হরিপদ তার মুখের পানে তাকিয়ে থরথর করে কাঁপতে লাগলো। অতি কষ্টে মামিমা বললেন, হয়ে গেছে বাবা, বিনি চলে গেছে। আর কিছু তিনি বলতে পারলেন না, বলবার প্রয়োজনও ছিল না। হরিপদ তখন মাটিতে বসে পড়েছে, চোখ দিয়ে দরদর করে জল গড়াচ্ছে, ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। এমন অকস্মাৎ সে চলে যাবে কে বা জানত। মামি কাঁদতে কাঁদতে তাকে হাত ধরে উঠালেন। বিনার ওষুধের শিশিটা সেখানেই কাত হয়ে পড়ে রইল। দেখা গেল সপ্তাহের জন্য গ্রামের লোকজন এসে উঠানে জড়ো হয়েছে। সামনে ঘরের মেঝের উপর বিনার মৃতদেহ, আপাদমস্তক সাদা চাদর দিয়ে ঢাকা। চাদরখানা সরিয়ে দিয়ে উন্মাদের মতো হরিপদ তার মৃতদেহের ওপর পড়ে কাঁদতে লাগল। মামিমা কাঁদতে কাঁদতে বললেন, যাবার সময় কিছু বলে গেল না বাবা, শুধু ফ্যালফ্যাল করে চেয়ে রইল। কথাটা শুনে হরিপদর কান্না যেন আরও বেড়ে গেল। বিনার সেই অর্ধমুদ্রিত ঘোলাটে দুটি চোখের পানে তাকাতে গিয়েও সে আর তাকাতে পারল না। বুকের ভিতরটা তার মোচড় দিয়ে হু হু করে উঠতেই সে মামিমার পায়ে লুটিয়ে পড়ে বলতে লাগলো, আসতে সে চাইনি মামিমা, আমি ওকে জোর করে পাঠিয়েছিলাম। নদী তীরের শ্মশানে বিনার মৃতদেহ দেখতে দেখতে চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেল। হরিপদকে মামিমা বারবার করে শ্মশান থেকে বাড়ি ফিরতে বলেছিলেন। সব যাত্রীরাও বারে বারে তাকে গ্রামে ফেরার জন্যে অনুরোধ করতে লাগলো, কিন্তু হরিপদ কারো কথা শুনল না। অবস্থা তখন তার ঠিক পাগলের মতো। বিনার হাতের আটগাছি সোনার চুড়ি ও কানের দুল দুটি নিয়ে ভেজা কাপড় পরে ভিজা জামাটা কাঁধে ফেলে নদী তীরের পথের উপর দিয়ে হরিপদ চলে গেল। পুরোহিত তার পেছনে পেছনে কিছু দূর ছুটে এসে কাঁচামাটির একটা ঢেলার মধ্যে খানিকটা চিতাভস্য ও বিনার অস্থি কয়টি তার হাতে দিয়ে বলল, পারো তো এটি গঙ্গায় ভাসিয়ে দিও, বুঝলে, দিতে হয়। মাটির ঢেলাটি হরিপদ হাত বাড়িয়ে গ্রহণ করল। ট্রেনে চড়ে হরিপদ যখন তার নির্দিষ্ট স্টেশনে নেমে বাসার দিকে চলতে লাগলো, তখন সন্ধে হয়েছে। রেল লাইনের উপর দিয়ে প্রকাণ্ড একটা সেতু পার হতে হয়। তার উপর দিয়ে হরিপদ ধীরে ধীরে চলছিল। কিছুদিন পূর্বে এই স্টেশনে কয়েকবার মালগাড়ি থেকে প্রচুর জিনিসপত্র চুরি যায়, তাই এখন এখানে বহুদূর পর্যন্ত ইলেকট্রিক আলোর ব্যবস্থা। আলোগুলো জ্বলে উঠেছে, চারদিকে লোহার লাইন আর তার আর গাড়ি, অদূরে লোকোশেড। কালো কালো প্রকাণ্ড দানবের মতো ইঞ্জিনগুলো ছুটোছুটি করছে। এদিকে ইলেকট্রিকের ইঞ্জিন ঘর, ওদিকে কারখানা, এদিকে যন্ত্র, ওদিকে কল। শুধু লোহা আর ইস্পাত, শুধু স্টিম আর আগুন। হরিপদর অফিসটা দেখা যাচ্ছিল। কলের মতো লোকগুলো সেখানে কাজ করছে। মনে হলো সে নিজেও ওই কলকারখানার সামিল। যন্ত্রের মতো পরের ইঙ্গিতে সেও তার এই ক্ষণস্থায়ী জীবনের যাত্রাপথে অন্ধের মতো হেঁটে চলেছে। ছুটি নেই, অবসর নেই, বিশ্রাম নেই, ক্লান্তি নেই। মৃত্যু পথযাত্রী বিনাকে একটুখানি দেখার অবসর পর্যন্ত নেই। বিনার কথা মনে হতেই তার চোখের সামনে যেন হুহু করে চিতাগ্নি জ্বলে উঠল। নদী তীরের সেই শ্মশান আর চিতা, সেই ধোঁয়া আর আগুন, আর সেই নিঃসার নিষ্পন্দ বিনার মৃতদেহ, হাতে তারই অস্থি। ধীরে ধীরে এক পা করে হরিপদ সেই কৃষ্ণচূড়া গাছের তলা দিয়ে তার কোয়ার্টারের দরজায় এসে দাঁড়ালো। সেই কোয়ার্টার, এখান থেকেই বিনাকে সে জোর করে মামিমার কাছে রেখে এসেছিল। ঘরের বাইরে একটা আলো জ্বলছে। দেখল যতীন ছোকরাটি বারান্দায় মাদুর বিছিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। হরিপদ তাকে আর জাগালো না। ঘরে ঢুকে আলো জ্বালল। ভিজা কাপড় প্রায় শুকিয়ে গিয়েছে। জামাটা কাঁধ থেকে নামিয়ে রাখতে গিয়ে ঠক করে কিসের যেন শব্দ হলো। হাত দিয়ে দেখল বিনার চুড়ি। বিনার চুড়ি ও দুল সে বিনার বাক্সেই রেখে দেবে ভেবে খাটের নিচে বালিশের তলা থেকে তার চাবির তোড়াটি বের করে বাক্স খুলল। বিনার বাক্স, তারই নিজের হাতে সাজানো জিনিস। কিন্তু এ কি, থাকে থাকে সাজানো কাপড় জামা সব যেন লাল। মনে হলো সব যেন রক্তে ছোপানো। হরিপদ তার চোখ দুটো ভালো করে রগড়িয়ে নিল। দেখল না, চোখের ভুল নয়, সত্যিই তাই। কম্পিত হাতে ধীরে ধীরে একটি একটি করে কাপড় জামাগুলি হরিপদ নামাতে লাগলো। দেখল বাক্সের এক কোণে সযত্ন রক্ষিত সুকুমারের দেওয়া সেই আলতার শিশিটি ভেঙে কোন সময় সমস্ত আলতা গড়িয়ে পড়েছে। কয়েকটি কাপড়ের তলায় দেখল তারই দেওয়া রেল কোম্পানির একটি সাদা খাতা।
খাতার কয়েকটি পাতা ছিঁড়ে চিঠির মতো কি যেন লেখা হয়েছে। কাগজগুলি হরিপদ তুলে নিয়ে পড়তে লাগল। বিনার হাতের লেখা কয়েকখানা চিঠি, কিন্তু চিঠির অধিকাংশ অক্ষর লাল আলতার দাগে অস্পষ্ট। একখানি চিঠির খানিকটা সে পড়তে পারল। লেখা আছে, ভাই ঠাকুরপো। তারপর অনেকগুলি অক্ষর কাটা। তারপর লিখেছে, তোমাকে যে চিঠি দিব, কিন্তু ঠিকানা জানি না যে। সে চিঠিখানির আর কিছুই পড়বার উপায় নেই। আর একখানি চিঠি, আগাগোড়া সবই লাল, মাঝখানে মাত্র কয়েকটি লাইন। সাজিলে আমাকে ভালো দেখাই। তুমি যে আমায় আলতা পরে ভালো করে সাজতে বললে, কিন্তু কার জন্য সাজবো ভাই? কে দেখবে? তোমার দাদা কাজের লোক, 24 ঘন্টা সে কাজ নিয়ে ব্যস্ত থাকে। তার কি আর দেখবার অবসর আছে ছাই? হরিপদর হাত থেকে কাঁপতে কাঁপতে কাগজগুলি মাটিতে পড়ে গেল। মাথার ভিতরটা বোঁ বোঁ করে ঘুরতে লাগলো, এবং তার দুই বন্ধ চোখের সামনে মনে হলো যেন সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড লাল রঙে রাঙা হয়ে উঠেছে। চারিদিকে অজস্র ইঞ্জিন আর ধোঁয়া, কল আর কারখানা, টেলিগ্রাফের তার আর যন্ত্রের শব্দ। ওদিকে হুইসল বাজল, এদিকে ট্রেন এসে দাঁড়িয়েছে। রামধনিয়ার চিৎকার, লক্ষ্মীর ঝগড়া। টেলিগ্রাফ এসেছে, বিনার অসুখ, বিনা রাগ করেছে, বিনা চলে যাবে। সত্যিই তো, তার অবসর কোথায়? তার অবসর কোথায়? কোয়ার্টারের মাঠে যাত্রা শুনে যতীন এমন ঘুম ঘুমিয়েছে যে উঠল যখন তখন সকাল হয়ে গিয়েছে। ধড়মড় করে উঠে বসতেই দেখল দরজা খোলা, ঘরে আলো জ্বলছে। বাবু কোন সময় এসেছেন তাও সে বুঝতে পারেনি। ঘরে ঢুকেই দেখল বাবুর খালি গা, খালি পা, বাক্স খোলা। বাক্সের জিনিসপত্র ঘরময় ইতস্তত ছড়ানো, আর তারই মাঝখানে বাবু তার বাক্সের ডালির উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন। আর পাশের বাড়ির সাদা রঙের একটা পোষা বিড়াল বিনার সেই অস্থির পিণ্ডটা নিয়ে ঘরের মেঝের উপর পা দিয়ে গড়িয়ে গড়িয়ে খেলা করছে। ধন্যবাদ।